ভারত বাংলাদেশ খেলা জমে ক্ষীর হয়ে গিয়েছে। ভারত ডিরেক্টলি অ্যাকশনে যাচ্ছে, যদিও আমাদের বাংলাদেশে শুধু স্লোগানই আছে। স্লোগান নিয়ে বাংলাদেশ যখন ব্যস্ত, তখন অ্যাকশনে ব্যস্ত হলো ভারত। যদি বলি কেন, শিলিগুড়ি জংশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড সর্বত্রই এখন মাথা ছাড়া দিয়েছে বয়কট বাংলাদেশ। দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে রেখেছে বয়কট বাংলাদেশ। এবং আপনারা জানেন, শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের রুম ভাড়া দেবে না, এই মর্মে আপনার হোটেলে লিফলেট লাগানো শুরু করেছে। এটা আপনারা জানেন। পাশাপাশি আজকে তরুণ ঘোষ দাদার একটা লেখা দেখলাম, সামান্য লেখাটুকু, উনি হয়তো এটা নিয়ে অনেক বড় ভিডিও করবেন। লেখাটা এরকম যে দীপুচন্দ্র দাস হত্যা, অমৃত মণ্ডল হত্যা এবং সর্বশেষ খোকন চন্দ্র দাসের হত্যা, এসব নিয়ে নরেন্দ্র মোদীর কাছে বিভিন্ন মহল থেকে স্মারকলিপি বা প্রতিবাদপত্র বা চিঠিপত্র আসতেছে। এখন হয়তোবা নরেন্দ্র মোদী, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু একটা পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে। যোগী আদিত্যনাথ ইতিমধ্যে বলেছে, সংকটময় পরিস্থিতিতে হিন্দুদের অর্থাৎ সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা তারা করবে। পাশাপাশি আপনারা জানেন, কাটার মাস্টার মুস্তাফিজুরের কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা, সেটা বাতিল করেছেন। আমরা শুধু বাংলাদেশি যারা বা বাংলাদেশের যারা, তারা শুধু আন্দোলনে ব্যস্ত। ভারতের আধিপত্য মানি না, গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানে ব্যস্ত। অথচ আজকে আমরা দেখলাম খাদ্য উপদেষ্টা বলছে, ভারত থেকে যে চাল আমদানি করা হচ্ছে এটা রাজনৈতিক বিষয় নয়, এটা বাণিজ্যিক বিষয়। এটা নিয়ে মাথা ঘামানোর বা আলোচনার কিছু নেই। পাশাপাশি দেখলাম একজন লিখছে যে ভারতের সাথে পাকিস্তানের মতো বাংলাদেশের সাথে ভারত নাকি পাকিস্তানের মতো সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে, অর্থাৎ কাঁচামরিচ থেকে শুরু করে আদা, রসুন, পেঁয়াজ সহ যত পণ্য সামগ্রী বা পণ্য দ্রব্য বা চাল, আটা সহ যা কিছুই বাংলাদেশে রপ্তানি করে, সেই সার্ভিসটা বন্ধ করে দিতে হবে। এবং নরেন্দ্র মোদীর উপরে প্রেশারাইজ অর্থাৎ চাপ সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশ অবশ্য চাল নেবে না চাল নিচ্ছে, পেঁয়াজ নেবে না পেঁয়াজ নিচ্ছে। এবং আপনারা জানেন যে যারাই মুখ ফুলিয়ে বেশি কথা বলে, তারাই আবার আমরা দেখছি বিভিন্ন মহল বা বিভিন্ন সিস্টেম থেকে, অঙ্গ থেকে, যেমন এস জয়শঙ্কর সেদিন বাংলাদেশে এসেছিলেন। এস জয়শঙ্করের সামনে ডক্টর আসিফ নজরুল সাহেব, আইন উপদেষ্টা, উনি সুন্দর করে কিন্তু বসেছিলেন, তার সামনে উপস্থিত তিনি ছিলেন। এটা আপনি দেখেছেন বা আপনারা দেখেছেন কিনা ভিডিওটা আমি জানি না, কিন্তু আমি দেখেছি এটা আর কি। উনি কিন্তু উপস্থিত ছিলেন। জয়শঙ্কর এসেছেন, বাংলাদেশের না সেনা প্রধান না আপনার সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের সরকারি বা মহলের কারোর সাথেই তিনি বৈঠক করেননি, কথাবার্তা বলেন নাই। এখন এতদিন আমরাই ভারতের ভারতকে আধিপত্যবাদ মানি না, তাদেরকে আমরা এ করবো তা করবো বলেছি, কিন্তু এখন আমরা দেখছি বাংলাদেশ শুধু বলেছে আর ভারত সেটা শুরু করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ কাজে নাই, কথাই বিশ্বাসী,
আর ভারত সেটা ডিরেক্টলি কাজে পরিণত করে দিচ্ছে। সেগুলো আপনারা দেখছেন যে শিলিগুড়িতে বয়কট, ভিসা বাতিল। কারণ এক সময় যখন প্রথম 5ই আগস্টের পরে যখন ভিসা বাতিল করে দেওয়া হলো, তখন অনেকে বলল যে ভারতের ডাক্তাররা না খেয়ে মারা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও কিন্তু তারা ভিসার যে রেস্ট্রিকশন, সেই জটিলতা কিন্তু এখনও তুলে নেয়নি। সর্বশেষ আপনারা জানেন যে কি ঘটছে। সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে যে তারা এখন সংখ্যালঘু ইস্যুটাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার অপরচুনিটিসটা পেয়ে গিয়েছে। অর্থাৎ এই ঘটনা ঘটছে, এটা আপনারা দেখছেন বিভিন্ন মহল গ্রুপ থেকে সেগুলো দেখছেন। কারণ আন্দোলন সংগ্রাম এত পরিমাণ বেড়ে গিয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না। তো এভাবে যদি চলতে থাকে তাহলে কিচ্ছু করার নেই। দেখতে থাকুন হাড্ডাহাড্ডি বয়কটের লড়াই। বাংলাদেশ শুধু কথাই লড়াই করছে, আর ওরা সরাসরি সেটি বাস্তবায়ন করে দিচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি অকল্যাণকর এবং ক্ষতিকর বলে মনে করা হচ্ছে। দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক যখন খুব একটা ভালো নয়, এক ধরনের অস্থিরতা চলছে, সম্পর্ক অনেকটা তলানিতে চলে গেছে, বিশেষ করে রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক কিংবা বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি চলছে, কিন্তু রাজনৈতিক সম্পর্কটা একেবারে তলানিতে যখন গেছে। এবং গতকালকে আমরা এটা আলোচনাও করেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভালো প্রতিবেশী মন্দ প্রতিবেশী এই সংজ্ঞা সামনে এনে তুলনামূলক চিত্র দিয়ে বাংলাদেশকে আকারে ইঙ্গিতে বাংলাদেশ কেমন প্রতিবেশী সেটা যখন বোঝানোর চেষ্টা করছেন এবং পাকিস্তানকে সরাসরি মন্দ প্রতিবেশী বলছেন, ঠিক সেই সময় ভারত থেকে বেশ খারাপ একটা খবর এসেছে এবং সেই খবরটা দিচ্ছে বিবিসি বাংলা, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা এই খবরটা নিশ্চিত করছে, যেখানে আমরা দেখছি ভারত থেকে দেদারসে পুশব্যাক শুরু হয়েছে। অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের ধরা হচ্ছে আর বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, পাঠানো হচ্ছে। এবং সেই ঘটনা গত 3 মাসে 2000-এর বেশি পুশব্যাকের ঘটনা অলরেডি ঘটে গেছে, এমন ভয়াবহ তথ্য দিচ্ছে বিবিসি বাংলা। কি ঘটছে আদতে ভারতে, বিশেষ করে আসামে কি হচ্ছে, আসাম থেকে কেন এই রেগুলার পুশব্যাকটা করা হচ্ছে, চলুন একটু জেনে দেখি বিবিসি বাংলা কি বলছে, আদতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম ভারত থেকে একেবারে দেদারসে পুশব্যাকের ঘটনা ঘটছে। বিবিসি বাংলা এই চাঞ্চল্যকর খবরটা সামনে এনেছে, গত মধ্যরাতে এই খবরটা তারা সামনে নিয়ে এসেছে। খবরে বিবিসি যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে আসাম থেকে 3 মাসেই 2000 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। সেখানে বলা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী বলেছেন 1950 সালের একটি আইন ব্যবহার করে গত কয়েক মাসে প্রায় 2000 জনকে বাংলাদেশে পুশব্যাক করে দেয়া হয়েছে। 1950 সালের অর্থাৎ ভারত পাকিস্তান ভাগের পরেই যে আইনটা করা হয়েছিল সেই আইন ব্যবহার করা হয়েছে, যদিও সেই আইনের বৈধতা নিয়ে অনেকে কথা বলছেন। সেই রাজ্যের বিদেশি ট্রাইব্যুনাল কাউকে বিদেশি বলে চিহ্নিত করার 1 সপ্তাহের মধ্যেই তাকে পুশব্যাক করা হবে বলেও তিনি জানিয়েছেন। অর্থাৎ কোনো ধরনের আপিল করার সুযোগই দেওয়া হবে না, সেই কথাও বলছে। উচ্চতর আদালতে আপিল করে যাতে সেই বিদেশি কালক্ষেপণ না করতে পারে, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ব শর্মা জানিয়েছেন। তবে আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন 1950 সালের আইনটি এতদিন পরে ব্যবহার করার আইনি বৈধতা আছে কি না। 1950 সালে যে প্রেক্ষাপটে এই আইনটা তৈরি করা হয়েছিল সেই প্রেক্ষাপট তো এখন ভারতে বিরাজ করছে না, সুতরাং সেই আইন কেন এখন ব্যবহার করা হচ্ছে। আইনজীবীরা বলছেন ওই আইনটি ভারত স্বাধীন হওয়ার পরে একটি বিশেষ পরিস্থিতিতে প্রণয়ন করা হয়েছিল, এখন তা প্রয়োগ করা যায় না। ওই আইনটির বৈধতা চ্যালেঞ্জ করার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন গৌহাটি হাইকোর্টের এক সিনিয়র আইনজীবী, বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন।
কি বলছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী বলছেন বছরের শুরুতে আসাম মন্ত্রিসভার নেওয়া কিছু সিদ্ধান্ত জানানোর জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অভিবাসী নির্দেশ 1950 এর বিধি নিয়ম মেনে গত কয়েক মাসে প্রায় 2000 মানুষকে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এদের মধ্যে 18 জনকে 31 ডিসেম্বর পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। মাত্র 2 দিন আগেও 31 জন এসেছে, বাংলাদেশে ফেরত এসেছে, ফেরত আসতে বাধ্য করেছে আসামের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথাই, কোনো ব্যক্তিকে বিদেশি ট্রাইব্যুনাল অবৈধ বিদেশি বলে চিহ্নিত করার 1 সপ্তাহের মধ্যে সীমান্ত দিয়ে পুশব্যাক করে দেবে সরকারি ব্যবস্থাপনা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ট্রাইব্যুনালে বিদেশি বলার সাথে সাথে এটা করা হবে যেন আদালতে আপিল করতে না পারে। গত কয়েক মাসে আমরা 2000 অবৈধ বিদেশিকে সীমান্ত দিয়ে পুশব্যাক করেছি। এর ফলে অবৈধ পথে আসা বিদেশিদের সংখ্যা নিশ্চিতভাবেই কমবে, মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। তিনি এও বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পরে কিভাবে তাদের তাড়ানো হবে এ নিয়ে আগে কোনো গাইডলাইন ছিল না। তার কথাই, ঘোষিত বিদেশিদের আটক শিবিরে রাখা হতো, কিন্তু তারা এতদিন জামিনে বেরিয়ে আসতো। আমরা কোনো প্রত্যর্পণ চুক্তির কথা বলছি না, আমাদের প্রয়োজন নেই, শুধু পুশব্যাকই বিদেশিদের মোকাবেলা করার নতুন উপায়, তিনি একেবারে সাফ জানিয়েছেন। কোনো প্রত্যর্পণ চুক্তির ধার ধারবে না, পুশব্যাক করে দেবে, বিদেশি চিহ্নিত হওয়ার সাথে সাথে পুশব্যাক করে দেবে, এবং সেটা বাংলাদেশের ব্যাপারে অধিকতরভাবে কার্যকর করা হচ্ছে। 50 সালের আইন আদতে কি বলছে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে পুরনো আইনটি ব্যবহার করার কথা প্রথমবার বলেছিলেন 2025 সালের জুন মাসে, এই আইনটি তৈরি করা হয়েছিল 1950 সালে। ওই আইনটি বাংলাদেশ তৈরি হওয়ার অনেক আগেই পাকিস্তান আমলে তৈরি হয়েছিল। সেটির নাম দেয়া হয়েছিল অভিবাসী নির্দেশ 1950। আসাম থেকে বহিষ্কারের কথা বলা হলেও এই নির্দেশ পুরো ভারতেই বলবৎ করা যাবে বলে আইনটিতে লেখা রয়েছে। ভারতের বাইরের কোনো জায়গার নাগরিক যদি নির্দেশটি বলবৎ হওয়ার আগে বা পরে আসামে এসে থাকেন এবং সেই ব্যক্তির আসামে বসবাস যদি ভারতের নাগরিকদের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে ভারত সরকার এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে। কোন তারিখের মধ্যে কোন পথ দিয়ে ফেরত যেতে হবে সেটাও নির্দিষ্ট করে দিতে হবে বহিষ্কারের নির্দেশে, অর্থাৎ হাইকোর্ট থেকে, মানে তাদের যে কোর্ট, সেই কোর্ট থেকেও বলে দেয়া হবে, লেখা আছে সেই আইনটিতে। ওই নির্দেশটি পাকিস্তান আমলের, তাই সেখানে এও লেখা আছে যে কোনো ব্যক্তি যদি পাকিস্তানের সেই সব এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে আসামে এসে থাকেন, যে এলাকায় অশান্তি হচ্ছে বা অশান্তি হওয়ার আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে এই নির্দেশ বলবৎ হবে না। কেন্দ্রীয় সরকার বা আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের কোনো সরকারি অফিসার ওই নির্দেশ কার্যকর করতে পারবেন না বলেও আইনটিতে বলা আছে। 75 বছর আগের আইন ব্যবহার নিয়ে তাই প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন এবং অনেকে বলছেন যে এই আইনটা আদালতে চ্যালেঞ্জ হওয়ার মতো আইন, কিন্তু আদালতে চ্যালেঞ্জ হওয়ার মতো আইন বললেও কোনোভাবেই এটা মানতে রাজি নন আসামের মুখ্যমন্ত্রী। সেই কারণেই বিবিসি বাংলা শিরোনামই দিয়েছে, আসাম থেকে 3 মাসে 2000 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এই যে বড় একটা খারাপ খবর, মানে আসাম থেকে এই খবর উৎপাদনের কারণটা কি? উৎপাদন কি এমনি হয়েছে, নাকি এই খবরটা উৎপাদন করার জন্য আমরাও কিছুটা ভূমিকা রেখেছি? এখন কাদেরকে পুশব্যাক করা হচ্ছে? আমাদের দেশ স্বাধীনের পরে 1971 সালের পরে, 1971 সালে যে দেশের মানুষ ছিল 7 কোটি, সেই দেশে প্রায় 33 থেকে 35% সনাতন ধর্মের লোক ছিল। এই যে 33 থেকে 35% সনাতন ধর্মের লোক বসবাস করতেন বাংলাদেশে, সেই পার্সেন্টেজ এসে এখন 2025 সালে পার্সেন্টেজ হয়েছে 5 থেকে 7%। এই যে 5 থেকে 7%-এ নেমেছে, 35 থেকে 5%-এ কিংবা 7%-এ নামা এই যে বিশাল সংখ্যার মানুষ, এই বিশাল সংখ্যার মানুষ কিন্তু স্বাধীনতার পর থেকে 2025 পর্যন্ত এই 54 বছরে নানাভাবে কখনো নারীর টানে, কখনো বাধ্য হয়ে, কখনো নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন। বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন যারা, তাদেরকে যদি টার্গেট করা হয়, মানে এই আইনটা, সেখানে আইনে বলা আছে 1950 সালের আইন তৈরি হওয়ার পরে
যারা এই ভারতে অবৈধভাবে যাবে, যাদেরকে অবৈধ মনে করা হবে তাদেরকে পুশব্যাক করা হবে। তো 50 সাল মানে হচ্ছে বাংলাদেশ স্বাধীনের আরও 21 বছর আগের ঘটনা আইন। সুতরাং 50 সালের পরে 71-এর পর থেকেই এই বাংলাদেশ থেকে সনাতন ধর্মের লোকদের যাওয়া শুরু হয়েছে। এই ব্যাপক সংখ্যক লোকের যদি ভারত টার্গেট করে, এই ব্যাপক সংখ্যক লোককে যদি টার্গেট করে, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? সেই পরিস্থিতিকে আমরা সামাল দিতে পারবো? আর এই পরিস্থিতি এমনি এমনি কি ভারতে তৈরি হচ্ছে, নাকি এই পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষাপট রচনার ক্ষেত্রে আমরা নিজেরা অনেক বড় ভূমিকা রাখছি? সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু দর্শক, আপনার কি মনে হয়, এমনি এমনি ভারত পুশব্যাক করছে, নাকি পুশব্যাক করার মতো পরিস্থিতি আমরা তৈরি করছি? সম্পর্ক উন্নয়ন আমরা করতে পারিনি, সম্পর্কের অবনতি হওয়ার ফলে নানাভাবেই আমরা বোধহয় ক্ষতিগ্রস্ত হতে চলেছি। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।